হ্যালো স্টুডেন্টস, তো চলে এসেছি আমরা আবার কেমিস্ট্রি ক্লাসে। আমরা অ্যাটমিক স্ট্রাকচার করছিলাম এবং অ্যাটমিক স্ট্রাকচার করার সময় আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমাদের হোয়াট ইজ আওয়ার কোয়েস্ট ইন দিস চ্যাপ্টার, বা সায়েন্টিস্টরা এক্স্যাক্টলি কি খুঁজছিলেন। ওনারা খুঁজছিলেন যে ইলেকট্রন কোথায় আছে সেইটা ওনারা বারবার খোঁজার চেষ্টা করছিলেন, কারণ ইলেকট্রন কোথায় আছে এটা কিন্তু ডিরেক্টলি কোনো এক্সপেরিমেন্ট থেকেই বেরোয়নি তখনও, তাই তো? ইনফ্যাক্ট রাদারফোর্ড যখন এক্সপেরিমেন্ট করেছেন তখন এটা পরিষ্কার হয়ে গেছিল যে নিউক্লিয়াসটা সেন্টারেই থাকে, তাই তো? তো উনি সেখান থেকে বলেছিলেন যে এই অরবিটে ইলেকট্রন ঘুরবে, এবং ডিরাইভিং ফ্রম দ্য প্ল্যানেটারি মডেল এগুলো আমরা সমস্ত ডিটেলে আলোচনা করেছি। তো সেখানে একটা প্রবলেম হতো যে এনার্জি এমিট হওয়ার কথা। বোর তখন বললেন যে না, তাহলে ইলেকট্রন সাবঅ্যাটমিক ডোমেনে যে অরবিটসে ঘুরবে সেই অরবিটগুলোতে কোনো এনার্জি এমিশন হবে না, অর্থাৎ এই লেভেলগুলোর ফিক্সড এনার্জি লেভেলস রয়েছে। তো খুব ভালো কথা, কিন্তু আমি তোমাদের এটাও বলেছিলাম যে দেখবে যে একটা মডেল এলে সেটাকে নিয়ে কাটাছেঁড়া করতে করতে তার ড্রব্যাক বা ফেলিওর গুলো বোঝা যাবে এবং সেখান থেকেই জন্ম নেবে নতুন মডেলের। তাহলে এখন অবধি আমরা বোর মডেলটা খুব ভালো করে বুঝেছি। তাহলে বোর মডেল যদি একদম কারেক্ট হতো তাহলে আজকে সেটাই থাকতো, কিন্তু আমি তোমাদের বলে দিতে চাই যে বোর মডেল ইজ নট 100% কারেক্ট। বোরের অনেকগুলো পস্টুলেট কারেক্ট, বা আরো প্রেসাইসলি বলতে হলে বোর হাইড্রোজেন অ্যাটমের জন্য যে মডেলটা দিয়েছিলেন সেটা কারেক্ট, বা হাইড্রোজেন লাইক স্পিসিসের জন্য কারেক্ট। বাট তা বাদে কিন্তু বোরের মডেল কারেক্ট নয়, মানে তার মধ্যে আরো অনেক মডিফিকেশন এসছে। সেগুলো তাহলে কোথা থেকে আসবে? ডেফিনেটলি ফেলিওর অফ বোর মডেল থেকে আসবে। আমরা আজকে সেইটাই করতে চলেছি। চলো, সো লেটস স্টার্ট। সো হোয়াট ওয়ার দ্য ফেলিওরস অফ বোর মডেল? সব থেকে আগে যে ফেলিওরটা, যেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, যে বোরের মডেল একমাত্র হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক স্পিসিসের ক্ষেত্রেই বোঝাতে পেরেছিলেন। হাইড্রোজেন লাইক স্পিসিস মানে কি আমি বলেছিলাম? সিঙ্গেল ইলেকট্রন স্পিসিস। কেন, কি বৃত্তান্ত আমরা চলো বুঝে নি। তাহলে ফার্স্ট ফেলিওরটাই একদম জলের মতো পরিষ্কার, যে বোর কুড এক্সপ্লেন দ্য অ্যাটমিক স্ট্রাকচার ফর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইক স্পিসিস, মানে যারা সিঙ্গেল ইলেকট্রন, তাই তো? সিঙ্গেল ইলেকট্রন। he could not explain for multi-electronic species, বেশ। তো তাহলে এটা কেন, এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, আমরা ডেরিভেশন বা অ্যানালিসিস অফ বোর মডেল করেছি, ম্যাথমেটিক্সটা বুঝেছি, এবং তোমাদের যদি মনে থাকে সেখানে যেটা ধরা হতো যে এই আমার নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন, সেন্ট্রিপেটাল ফোর্স, সেটাই ব্যালেন্সড হচ্ছে বাই দ্য সিউডো ফোর্স, দ্যাট ইজ সেন্ট্রিফিউগাল ফোর্স। এটা এফই, এটা এফসি, এবং সেখান থেকেই আমরা যা যা ক্যালকুলেশন ডিরাইভ করেছি। ঠিক এইবার তুমি ভাবো যে কেন মাল্টি ইলেকট্রনিক স্পিসি হলে বোর মডেল এক্সপ্লেন করতে পারছে না? বিকজ এই যে এনার্জিস, আমরা এনার্জিস ক্যালকুলেশন করেছিলাম, তাই তো? তো এই যে এনার্জি, এই এনার্জি যখনই কোনো একটা ফোর্স থাকুক, তার সঙ্গে পোটেনশিয়াল এনার্জি অ্যাসোসিয়েটেড থাকবে। ইট উইল অলসো এফেক্ট দ্য কাইনেটিক এনার্জি, রাইট? তো এই যে এনার্জি, এই এনার্জির জন্য যে ফোর্স, এখানে দেখো একটাই ফোর্স আছে, উইচ ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস। ঠিক? বেশ, ধরা যাক এখানে আরেকটা ইলেকট্রন রয়েছে, তখনই কি হবে? তখনই ইমিডিয়েটলি নিউক্লিয়াস এই ইলেকট্রনটাকে তো টানবেই, প্লাস দিস ইলেকট্রন উইল রেপেল দিস ইলেকট্রন ইন দিস ডিরেকশন। তাহলে এই যে রিপালসিভ ফোর্সটা তৈরি হচ্ছে, এটার জন্যেও তো আমার পোটেনশিয়াল এনার্জি, ভেলোসিটি, এভরিথিং উইল চেঞ্জ, রাইট? তো সেই জন্য তুমি দেখো এবার এই ইলেকট্রনটা কত দূরে রয়েছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, এগুলো কোনো কিছু কি তুমি বের করতে পারবে? বোর কি বের করতে পারতেন? এটা সম্ভবই নয়, আমরা জানি না ইলেকট্রনটা কোথায় আছে, কেমন ভাবে ঘুরছে, আমরা জানি না। তাহলে সেকেন্ড ইলেকট্রন ঢুকিয়ে দিলেই প্রবলেম। তাহলে সেকেন্ড থার্ড কিছুই উনি এক্সপ্লেন করতে পারলেন না। সো মাল্টি ইলেকট্রনিক স্পিসি হলে
বোর কিন্তু এক্সপ্লেন করতে পারেননি। পরিষ্কার? তো একদম তাহলে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আশা করছি আমি। চলো, তো তাহলে দিস ওয়াজ দ্য ফার্স্ট ড্রব্যাক। ওকে, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড ড্রব্যাক? দেখো, উনি উনি তো লাইন স্পেকট্রাম, যেমন রাদারফোর্ড মডেল থেকে লাইন স্পেকট্রাম কেন হয় এটা এক্সপ্লেন করা যায়নি, বোরের মডেল থেকে এক্সপ্লেন করা গেছে, বিকজ এখানে এই জাম্পিং, জাম্প আপ, জাম্প ডাউন ইত্যাদি করতে পারে, সেখানে ফোটন অ্যাবজর্পশন বা এমিশন হয়, তার জন্য আমার স্পেকট্রাল লাইন্স আমরা দেখতে পাই স্পেকট্রোস্কোপি করলে। এইবার এখানে একটা অদ্ভুত ফেনোমেনন দেখা গেল, ঠিক, এবং সেটাও কিন্তু বোরের মডেল থেকে ক্লিয়ার হলো না যে কেন এটা হচ্ছে। ফেনোমেননটা কি? ফেনোমেননটা হচ্ছে ইট কুড নট এক্সপ্লেন the fine splitting of the line spectrum when viewed under high resolution, ঠিক। কারণ এটার মানে কি? দেখো, এটার মানেটা হচ্ছে যে ধরো এই হচ্ছে আমার লাইন স্পেকট্রাম, তো এই বিভিন্ন ধরো লেভেলস গুলো, এনার্জি লেভেলস গুলো, তো এখানে ধরো এটা n = 1, n = 2, n = 3 and so on, ঠিক। বেশ, তো এইবার এই যে আমার এখানে যে লাইন স্পেকট্রাম গুলো হয় কেমন হয়, এই ধরো 2 থেকে 1-এ পড়লো, 3 থেকে 2-এ পড়লো ইত্যাদি, তাই তো, 3 থেকে 1-এ পড়লো, এরকম বিভিন্ন রকমের লাইন স্পেকট্রাম তৈরি হয়। এবার এটা অবধি তো ক্লিয়ার যে কেন লাইন স্পেকট্রাম হয় না হয়, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল যে যদি আমরা এই লাইন স্পেকট্রামটাকে অনেক হাই রেজলিউশনে দেখি, তাহলে কি হচ্ছে, দেখো হাই রেজলিউশন দেখা মানে কি, মানে অ্যাজ ইফ তুমি জুম করে দেখছো, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এখানে মনে হচ্ছে একটা, যেই আমি জুম করছি দেখো তুমি মনে হচ্ছে আলাদা আলাদা লাইন। এবার এই লাইনগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে এলো, মানে মধ্যিখানেরটা এক্সিস্ট করে না, করে হচ্ছে এই রকম মাল্টিপল লাইন্স। বোঝাতে পারলাম কি বলছি? তো এই যে লাইন্স গুলো আসছে, এগুলো কোথা থেকে আসছে, এইটা কি বোর মডেল থেকে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। দেখো আইডিয়ালি অ্যাজ পার বোর মডেল যদি দেখতে হয়, তাহলে নিশ্চয়ই এইরকম আলাদা আলাদা লাইন যদি ক্রিয়েট হতে হয়, তার মানে নিশ্চয়ই এই লেভেলটার কাছাকাছিও এরকম আরো লেভেলস আছে, তাই নয় কি? যেটা ভেরি ক্লোজ ইন এনার্জি, ঠিক, কিন্তু আলাদা লেভেল। তাহলে এই এক একটা আলাদা লেভেল থেকে যদি জাম্পিং হয়, মানে এই লাইনটা ধরো এই লাইনটা থেকে, এই লাইনটা ধরো এই লাইনটা থেকে, ঠিক, তাহলে এই রকম যদি হয় তাহলেই একমাত্র এটা পসিবল। তাহলে এবার তুমি তো বলছো যে এটা হচ্ছে n = 3, ঠিক, তাহলে n = 3 এর মধ্যে হঠাৎ আবার এরকম আলাদা আলাদা লেভেলস কি করে হয়ে যাচ্ছে, বা n = 3 এর কাছাকাছি, সেটা কি বোঝা যাচ্ছে বোর মডেল থেকে? নো, ইট কুড নট বি এক্সপ্লেইনড, তাই তো? বেশ, তো তাহলে এই ব্যাপারটাও কিন্তু বোর মডেল থেকে বোঝা গেল না। তাহলে এগুলো সমস্ত এরকম মাল্টিপল লাইন্স অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে, যেটা হাই রেজলিউশনে বোঝা যাচ্ছে। যখন আমি জুম আউট করে দেখছি তখন আমার মনে হচ্ছে অ্যাজ ইফ একটাই লাইন, যেই আমি জুম ইন করছি তখন দেখছি আরে না, এটা তো আমার মনে হচ্ছিল একটা লাইন, কিন্তু এটা একটা লাইন নয়, ভেরি ক্লোজলি স্পেসড অনেকগুলো লাইন, 2-3টে লাইন, ঠিক। তো এটা কেন হলো, এটা কিন্তু বোর বোঝাতে পারলেন না। বেশ, খুব ভালো কথা। নেক্সট কি ড্রব্যাক? দেখো সিমিলার আরেকটা এফেক্টও অবজার্ভ করা হলো, সেটা হচ্ছে যে যদি এই যে ধরো স্পেকট্রোস্কোপি করছি, ধরো এই হচ্ছে আমার ধরো একটা স্যাম্পল অফ হাইড্রোজেন গ্যাস, যেটাতে আমি অ্যাটমিক হাইড্রোজেনে নিয়ে গিয়ে স্পেকট্রোস্কোপি করছি। এবার এই স্পেকট্রোস্কোপিটা করলে আমরা এরকম লাইন স্পেকট্রাম পাই, খুব ভালো কথা, এখানে হাইড্রোজেন গ্যাস আছে। এইবার ধরো এই স্পেকট্রোস্কোপিটা যদি ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে হয়, তখনও একটা অদ্ভুত ঘটনা দেখা গেল। কিরকম ইলেকট্রিক ফিল্ড? মানে ধরো তুমি এখানে একটা ইলেকট্রিক ফিল্ড বসিয়ে দিলে, ঠিক, ধরো এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তুমি বসিয়ে দিলে, এখানে ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে কাজ করছে, তাই তো, এই ডিরেকশনে কাজ করছে ইলেকট্রিক ফিল্ড। বা তুমি ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড বসিয়ে দিলে, যে এই আমার নর্থ পোল, এই আমার সাউথ পোল, ঠিক, তাহলে এইরকম ধরো তুমি কিছু একটা বসিয়ে দিলে, তাহলে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। তাহলে এই ধরনের কেসে যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে দেখছি
বা ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে দেখছি বা দুটোর আন্ডারেই দেখছি, তখনও দেখা গেল যে ঠিক এই রকম স্প্লিট এনার্জি লেভেলস, নতুন নতুন স্প্লিট এনার্জি লেভেলস দেখা যাচ্ছে। এমনিতে যা দেখা যাচ্ছিল ম্যাগনেটিক ফিল্ডে দেওয়ার পর লেভেলস গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, স্প্লিট করছে। তাহলে এটাও কেন হচ্ছে সেটাও বোর মডেল থেকে বোঝা যাচ্ছে না, তাই না? সো নেক্সট পয়েন্টটা হচ্ছে যে ইট কুড নট এক্সপ্লেন the fine splitting of the line spectrum of hydrogen আন্ডার ইলেকট্রিক ফিল্ড। এবার যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে জিনিসটা দেখা হলো এবং এই যে ফেনোমেনাটা ঘটলো সেটার নাম দেওয়া হলো হচ্ছে স্টার্ক এফেক্ট। টনি স্টার্ক নয়, স্টার্ক এফেক্ট। এই স্টার্ক কিন্তু টনি স্টার্ক, হাওয়ার্ড স্টার্ক কেউই নয়, ফর ইওর ইনফরমেশন। যাই হোক, তো দিস ইজ স্টার্ক এফেক্ট অথবা আন্ডার ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে দেখে যখন এই স্প্লিট এনার্জি লেভেলস গুলো দেখা গেল নতুন, সেটার নাম দেওয়া হলো জিম্যান এফেক্ট। মানে সেটা জিম্যান করেছিলেন তাই তার নাম হলো জিম্যান এফেক্ট। ঠিক, বেশ। তো তাহলে এইটাও আমরা বুঝতে পারলাম যে দিস ওয়াজ অলসো নট এক্সপ্লেনেবল অ্যাজ পার বোর মডেল। খুব ভালো কথা। লাস্টে আরেকটা ফেলিওর রয়েছে। দেখো এই ফেলিওর গুলো কি হচ্ছে সেটা তোমাদের বোঝাচ্ছি, কিন্তু কেন হচ্ছে সেটার উত্তর কিন্তু এই মুহূর্তে আমরা পাচ্ছি না, তাই না? এর উত্তরটা আমরা পাবো ইন সাবসিকুয়েন্ট 2-3টে লেকচার্স, যখন আমরা এই চ্যাপ্টারটার শেষের দিকে যাব। ঠিক, বেশ, খুব ভালো কথা। দ্য লাস্ট ড্রব্যাক সেটা হচ্ছে যে দেখো, খুব ভালো করে যদি দেখো, বোরের মডেলের ক্যালকুলেশন আমরা দেখেছি, সেখানে আমরা ভেলোসিটিটা এক্স্যাক্টলি কত হবে ইন আ পার্টিকুলার লেভেল বের করে বলে দিয়েছি। ঠিক, এই ইলেকট্রনটা এক্স্যাক্টলি কত দূরে অরবিটে ঘুরছে সেই ডিস্টেন্সটা অর্থাৎ রেডিয়াসটা আমরা এক্স্যাক্টলি ক্যালকুলেট করে বলে দিয়েছি, এবং তার এনার্জি কত হবে এই লেভেলে সেটাও এক্স্যাক্টলি ক্যালকুলেট করে বলে দিয়েছি। ঠিক, এখন এই যে কতটা দূরেও আছে আর কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এটা দুটোই আমরা পুরো এক্স্যাক্টলি অ্যাকিউরেটলি বের করে দিয়েছি সাইমালটেনিয়াসলি। বাট দ্যার ইজ আ প্রবলেম হিয়ার। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে যে তুমি একটা কোনো এরকম পার্টিকেলের মোমেন্টাম অর্থাৎ ভেলোসিটি এবং পজিশন একদম অ্যাকিউরেটলি সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করতে পারবে না। তুমি যদি একটা ডিটারমাইন করো অন্যটা আনসার্টেন হয়ে যাবে, তাহলে এটা নিশ্চয়ই ভায়োলেট করছে হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালকে। সো Bohr's model assumes a certain degree of certainty, কথাটা শুনতে খুব মজার লাগছে, certain degree of certainty about the electrons position and momentum simultaneously. And hence it is not in accordance with Heisenberg's uncertainty principle. আমরা শিখবো Heisenberg's uncertainty। ঠিক, বোঝা গেল? তাহলে প্রত্যেকটা পয়েন্ট আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে কি ঘটছে। ঠিক, এর কারণগুলো আমরা সাবসিকুয়েন্ট লেকচারসে আস্তে আস্তে বুঝতে পারবো। সো দিস ওয়ার দ্য ফেলিয়ার্স অফ বোর মডেল। বেশ, তো চলো আমরা একটা দুর্দান্ত কনসেপচুয়াল প্রবলেম করে নিই। ঠিক আছে, এই প্রবলেমটা করলে তোমাদের এত অবধি যা যা শিখিয়েছি তার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেন উই উইল মুভ অন টু দ্য নেক্সট টপিক। দেখো তোমাকে কি বলেছে কোয়েশ্চেনে, যে হোয়াট উইল হ্যাপেন when a photon comes to strike the shown electron। ঠিক, দেখো তোমাকে এখানে দেখো বুঝতেই পারছো যে অ্যাটম দিয়েছে, অ্যাটমের বিভিন্ন অরবিটালস তোমার বিভিন্ন লেভেলস দিয়ে দিয়েছে। ঠিক,
লেভেলের এনার্জি গুলো কত, লেভেলস গুলো সেগুলোও বলে দিয়েছে, ইলেকট্রনটা কোথায় আছে দেখিয়ে দিয়েছে। আর প্রত্যেকটা কেসে দেখো একটা করে ফোটন আসছে, যে ফোটনটা কত ইলেকট্রন ভোল্টের সেটাও বলে দিচ্ছে। তো তোমাকে বলতে হবে যে কি ঘটবে, ঠিক। এবং সাথে এটাও বলা আছে, এটা মার্ক করা নেই, আমি বলে দিচ্ছি যে এই যে লাস্ট ইয়েটা শো করা আছে, আমি এগুলো সব ভি লিখে দিলাম, মানে হচ্ছে এগুলোই বলে দেওয়া হয়েছে যে দিস আর দা ভ্যালেন্স শেলস, ঠিক, দিস আর দা ভ্যালেন্স শেলস। খুব ভালো কথা। চলো এবার তাহলে দেখা যাক। দেখো প্রথমবার এই ফোটনটা আসছে হচ্ছে 2 ইলেকট্রন ভোল্টের, ঠিক। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রন গুলো যে বিভিন্ন লেভেলসে আছে তাদের মধ্যে গ্যাপ গুলো কত কত। দেখো এখানে হচ্ছে 2 ইলেকট্রন ভোল্ট, এটাও দেখা যাচ্ছে 2 ইলেকট্রন। আমরা বোরের মডেল থেকে জানি যে যদি ফোটন আসে তাহলে তাকে অ্যাবজর্ব করলে দ্য ইলেকট্রন ক্যান মুভ টু আ হায়ার এনার্জি লেভেল, ঠিক। তাহলে সেইটা এখানে পসিবল হচ্ছে কিনা হচ্ছে না সেটা দেখে নাও। দেখো তুমি এখানে ছিল হচ্ছে -6 এ, যদি 2 ইলেকট্রনের ফোটনটা অ্যাবজর্ব করে তাহলে ওর এনার্জি হয়ে যাবে -4, সো ইট ম্যাচেস উইথ দিস এনার্জি লেভেল। তাহলে ইলেকট্রন ক্যান ইমিডিয়েটলি জাম্প ফ্রম হিয়ার টু হিয়ার, বোঝা গেল। তাহলে ইন দিস কেস electron jumps from n is equal to 1 to 2, ঠিক। যেগুলো নাম দিয়ে দিচ্ছি, ধরো n is equal to 1 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। বেশ, তাহলে এই অবধি ক্লিয়ার। বেশ, নেক্সট কেসে দেখা যাক। দেখো নেক্সট কেসে দেখা যাচ্ছে যে ইলেকট্রনটা আবার সেই ফার্স্ট লেভেলে আছে যেখানে -6 ইলেকট্রন ভোল্ট ওর এনার্জি, এবার ফোটনটা আসছে +4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে +4 ইলেকট্রন ভোল্ট গ্যাপের এনার্জি লেভেল অ্যাভেলেবল রয়েছে, তাই তো। তাহলে ওর এনার্জি ছিল -6, ও অ্যাবজর্ব যদি করে +4, দেন ইট বিকামস -2 ইলেকট্রন ভোল্ট, তাই তো। দ্যাট ইজ আ করেসপন্ডিং লেভেল, so it will immediately jump from here to here, অর্থাৎ electron jumps from 1 to 3, তাই তো। পরিষ্কার একদম, খুব ভালো কথা। চলো এবার নেক্সট কেসটা দেখা যাক। দেখো নেক্সট কেসটাতে বলা হচ্ছে যে 3 ইলেকট্রন ভোল্টের ফোটন আসছে। এবার কি হবে, পজ করে ভাবো, ভেবেছো? কারোর কারোর মনে হচ্ছে যে আরে এটা 2 ইলেকট্রন ভোল্ট আর এটা হচ্ছে আরো 2, মানে টোটাল 2 ইলেকট্রন ভোল্টের গ্যাপে একটা লেভেল আছে, 4 ইলেকট্রন ভোল্টের গ্যাপে একটা লেভেল আছে। তাহলে 3 ইলেকট্রন ভোল্ট যদি অ্যাবজর্ব করে, এর মধ্যে কোনোটার সাথে তো করেসপন্ড করছে না, তাহলে কি হবে? ইলেকট্রনটা কি 3 ইলেকট্রন ভোল্ট অ্যাবজর্ব করে এই 2 কে ক্রস করে এরম কোথাও একটা ভাসবে? এটা কি পসিবল? কখনোই পসিবল না, ঠিক। তাহলে দিস ইজ নট পসিবল। আচ্ছা, আর কোনো উপায়? কারোর কি এরকম মনে হচ্ছে যে ধরো এইখানে চলে গেল 2 ইলেকট্রন ভোল্ট অ্যাবজর্ব করে, আর বাকি 1 ইলেকট্রন ভোল্ট ওর কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেল, ও বেশি কাইনেটিক এনার্জি নিয়ে n is equal to 2 তে ঘুরছে, এরকম মনে হচ্ছে কারোর? হয়তো হতে হচ্ছে, তাই তো। বাট এটা কি কখনো হতে পারে? আমরা কি বলেছি ফার্স্টেই, যে ইলেকট্রনের যে অ্যাটমের যে বিভিন্ন এনার্জি লেভেল, সেখানে যদি ইলেকট্রনকে থাকতে হয় তাহলে ওই এনার্জি লেভেলের যে এনার্জি সেটা নিয়েই থাকতে হবে। তাহলে ইলেকট্রনটা যদি কাইনেটিক এনার্জি বেড়ে যায় তাহলে টোটাল এনার্জি আর -4 ইলেকট্রন ভোল্ট থাকবে না। তাহলে কি ওইখানে আর থাকতে পারবে? ওই লেভেলের দরজা ওর জন্য বন্ধ। তাহলে ইট ইজ নট পসিবল। তাহলে ইলেকট্রন কি দেখতে পাচ্ছে যে +3 ইলেকট্রন ভোল্ট যদি অ্যাবজর্ব করে তাহলে ও কোনো লেভেলেই যেতে পারছে না, অ্যাভেলেবল যা যা লেভেল আছে। তাহলে ও কি করবে? ও এই ফোটনটাকে অ্যাবজর্বই করবে না। ইয়েস, শুনে মনে হচ্ছে খুব আশ্চর্য ব্যাপার, বাট ব্যাপারটা এতটাই আশ্চর্য। ইলেকট্রনস আর মানে অ্যাজ ইফ দে আর ইন্টেলিজেন্ট, দে আর অ্যাজ ইফ ইন্টেলিজেন্ট। এবং পুরো দুনিয়ায় যা দেখছো তুমি অ্যারাউন্ড আস, রিয়ালিটি পুরোটাই হচ্ছে ইলেকট্রনসের খেলা। তো তাহলে এই ক্ষেত্রে যেহেতু কোনো অ্যাভেলেবল এনার্জি লেভেল নেই, তাহলে দ্য ইলেকট্রন উইল নট অ্যাবজর্ব দ্য ফোটন, উইল নট অ্যাবজর্ব দ্য ফোটন। বোঝা গেল? বেশ, খুব ভালো কথা, এই অবধিও আমরা বুঝতে পারলাম। এবার লাস্ট কেসটায় আসা যাক। লাস্ট কেসটাতে কি বলা হচ্ছে দেখো, এখানে বলছে +7 ইলেকট্রন ভোল্ট, ঠিক। আচ্ছা,
আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এখানের টোটাল গ্যাপ হচ্ছে +4 ইলেকট্রন ভোল্ট। তোমাকে অনেক বেশি এনার্জির ফোটন এখানে দেওয়া হয়েছে, ঠিক? আচ্ছা, এবার মজার ব্যাপারটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, ধরো এখানে সাপোজ 4 ইলেকট্রন ভোল্ট দেওয়া হতো, তাহলে ইলেকট্রনটা এখানে চলে যেত, তাই তো? বেশ, এইখানে চলে এলো, ইলেকট্রনটা এখানে চলে এলো। এইবার ধরো তোমাকে বলা হলো না 4 নয় 6 ইলেকট্রন ভোল্ট। যদি 6 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে দেখো দিস লেভেল, এই যে লেভেলটা, এইখানে যখন ইলেকট্রন রয়েছে তখন ওর এনার্জি -2। ও যদি অ্যাটমের ইনফ্লুয়েন্সের বাইরে আসতে চায়, মানে অ্যাটম থেকে বেরিয়ে আসতে চায়, অ্যাটমের ইনফ্লুয়েন্সের বাইরে যাওয়া মানে কি? মানে হচ্ছে ফিজিক্সের ভাষায় ইনফিনিটি। ইনফিনিটিতে যাওয়া মানে সেখানে এনার্জি কত হতে হবে? 0 হতে হবে, ঠিক? তাহলে -2 ওর ছিল লেভেল। ও যদি এখান থেকে অ্যাটমের থেকে বেরিয়ে আসতে চায় তাহলে ওর এনার্জি হয়ে যেতে হবে 0 ভোল্ট, 0 ইলেকট্রন ভোল্ট। তাহলে তার জন্য ওর আরো কত এনার্জি লাগবে? এক্স্যাক্টলি +2 ইলেকট্রন ভোল্ট লাগবে, তাহলেই তো 0 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে যদি তোমাকে 6 ইলেকট্রন ভোল্ট বলতো তাহলে 4 ইলেকট্রন ভোল্টও জাম্প করলো ভ্যালেন্স শেলে, ভ্যালেন্স শেলটা -2 ইলেকট্রন ভোল্টের, তাহলে আরো 2 ইলেকট্রন ভোল্ট যদি অ্যাভেলেবল থাকে তাহলে ইট ক্যান জাস্ট কাম আউট অফ দ্য অ্যাটম। তাহলে +6 ইলেকট্রন ভোল্টে ইট ক্যান জাস্ট কাম আউট অফ দ্য অ্যাটম। বোঝা গেল? অ্যাটমের ইনফ্লুয়েন্সের বাইরেও চলে আসবে, অর্থাৎ জাস্ট ইলেকট্রনটা অ্যাটম থেকে রিমুভ হয়ে গেল। এবার তার উপর তুমি যা ইচ্ছা এনার্জি দাও, ইট ডাজ নট ম্যাটার। বাকিটা কি হবে? ও তো বেরিয়ে গেছে অ্যাটম থেকে, এখন তো আর অ্যাটমের যে জেলখানাগুলো ছিল অ্যাটমিক লেভেলস, সেটার ব্যাপার আর নেই, ও ফ্রি ইলেকট্রন। তাহলে এবার যদি তুমি +7 ইলেকট্রন ভোল্ট বলো তাহলে 4 ইলেকট্রন জাম্প করতে গেল ভ্যালেন্স শেলে। ভ্যালেন্স শেল থেকে বেরোনোর জন্য, অর্থাৎ অ্যাটম থেকে বেরোনোর জন্য লাগলো ভ্যালেন্স শেলের ইকুইভ্যালেন্ট এনার্জি, অর্থাৎ -2 যদি হয় তাহলে +2 ইলেকট্রন ভোল্ট দিলে ও বেরোলো, এবং বাকি যা পড়ে রইলো সেটা পুরোটাই হয়ে গেল ওর কাইনেটিক এনার্জি। পরিষ্কার? তো তাহলে এই ক্ষেত্রে আমার ইলেকট্রন উইল কাম আউট অফ দ্য অ্যাটম and move with a kinetic energy of 1 electron volt। পরিষ্কার? একদম পরিষ্কার, ঠিক? তো তার মানে একটা অ্যাটম থেকে বেরোনোর জন্য থ্রেশহোল্ড হচ্ছে এইটা। একটা ভ্যালেন্স শেলেও যদি কোনো ইলেকট্রন থাকে, সে যদি অ্যাটম থেকে বেরিয়ে আসতে চায় তাহলে ভ্যালেন্স শেলের করেসপন্ডিং যে এনার্জি লেভেল, দ্যাট ইজ আ থ্রেশহোল্ড এনার্জি, যাতেও অ্যাটম থেকে বেরিয়ে ফ্রি হয়ে যেতে পারে, ঠিক? তাহলে এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যা যা শেখালাম ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। এবং এই কনসেপ্টটার উপর বেস করেই আমরা নেক্সট টপিকে যাব, দ্যাট ইজ ফটো ইলেকট্রিক এফেক্ট। তো টিল দেন পড়তে থাকো, গুড বাই। ভালো করে এই কনসেপ্টটা বুঝে আসবে, নেক্সট দিন আমরা এখান থেকেই স্টার্ট করব ফটো ইলেকট্রিক এফেক্ট। গুড বাই।